সাজিয়া প্রেগনেন্ট থাকা অবস্থাতেই তার স্বামী দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে আসে বাড়িতে। এই নিয়ে সাজিয়া প্রতিবাদ করতে গেলেই তাকে দেওয়া হয় 3 তালাক। বাধ্য হয়ে সাজিয়াকে তার বাচ্চাদের সহ স্বামীর বাড়ি ছাড়তে হয়, কিন্তু সে মোটেও দমে যায় না। নিজের এবং নিজের বাচ্চাদের অধিকার আদায়ের জন্য সে লড়াই করতে থাকে। তার স্বামীর মতো এত বড় লয়ারের বিরুদ্ধে সে একাই রুখে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত সে কি পারবে তার স্বামী এবং পুরো সিস্টেমের সাথে লড়াই করে নিজের অধিকার আদায়ের যুদ্ধে জিততে? সেটাই দেখবো আজকের গল্প হাকে। চলুন তাহলে আর দেরি না করে এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় 1985 সালের নতুন দিল্লির ঘটনা। সিন শুরু হয় পুরনো একটা টিভি ইন্টারভিউ সেট থেকে। ক্যামেরার সামনে বসে আছেন একজন দৃঢ়চেতা মুসলিম নারী সাজিয়া বানু। ইন্টারভিউ নিতে আসা মহিলাটি সাজিয়া বানুকে জিজ্ঞেস করে, কিছুদিন যাবৎ আপনি শুধু কালো কাপড় পরছেন, এর পেছনে কি কোনো রহস্য আছে? সাজিয়া বলে, না, তেমন কোনো কারণ তো নেই, হয়তো কালো কাপড়ে কোনো দাগ দেখা যায় না তাই পড়ছি। আপনি তো ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়েছেন, আব্বাস খান এবং তার মতো অনেকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মানুষ আপনাকে ভয় দেখিয়েছে, চুপ করানোর চেষ্টা করেছে, তবুও আপনি থামেননি। আপনি কি আপনার সমাজের লোকেদের এটা নিয়ে কিছু বলতে চান? সাজিয়া বানু বলে, ধীরে বলো, একটু থেমে বলো, সংক্ষেপে বলো, আর যদি সম্ভব হয় তবে একদমই বলো না। মহিলাটি তখন বলে, তারপরেও আপনি বলেছেন আর 10 বছর যাবৎ বলে যাচ্ছেন, আপনি তো ন্যায়ের জন্য লড়ছেন, তাই না? সাজিয়া বলে, আমি লড়তে চাইনি, আমি বাধ্য হয়েছিলাম। হয়তো আমার উত্তর আপনার ভালো লাগবে না, কিন্তু আমি আব্বাসকে খুব ভালোবাসতাম। সেই ভালোবাসা থেকেই লড়াই শুরু। 10 বছরের এই হকের লড়াই আগে ছিল শুধু আমার নিজের জন্য, পরে সেটা মহল্লার হয়ে গেল, তারপর পুরো দেশের। আমি শুধু নিজের সুবিচার চেয়েছিলাম, আর সেই কারণে আমার দেশই যেন 2 ভাগে ভাগ হয়ে গেল। আজ পর্যন্ত আমি জানি না আমি কি অন্যায় করেছি। আমি তো শুধু একটা জিনিসের জন্যই লড়াই করেছি, আর সেটা হলো আমার হক। গল্প চলে যায় 1967 সালে। সাজিয়া বলে, বিয়ের আগে আব্বাসের সাথে আমার কথা হতো শুধু চিঠিতে। জীবনে একবারই দেখা হয়েছিল, তাও লুকিয়ে লুকিয়ে। আব্বাস খান অনেক বড় একজন উকিল। দফতরখানায় কাজ করার সময় সাজিয়া লুকিয়ে লুকিয়ে আব্বাসকে দেখতে থাকে। তখন আব্বাসেরও চোখ পড়ে যায় সাজিয়ার দিকে। এরপর লাইব্রেরিতে এসে আব্বাস সাজিয়াকে বলে, বিয়ের আগে পরপুরুষের সাথে এভাবে দেখা করা ঠিক নয়। তুমি মৌলভী সাহেবের মেয়ে, পর্দার খেয়ালটা তো করবে। সাজিয়া বলতে থাকে, কালই তো আমাদের বিয়ে, যা বলার তাড়াতাড়ি বলুন। আব্বাস তখন হাসি মুখে আরো কাছে আসে তার, আর বলে, বাড়ি গিয়ে সবাইকে বলো আজ থেকেই তুমি আমার উপর মোহর লাগানো স্ত্রী। সাজিয়া তখন লজ্জায় লাল হয়ে যায় আর হাসতে থাকে। এরপরে তাদের বেশ ধুমধাম করে বিয়ে হয়। দুজনের মুখেই হাসি, সে হাসি যেন থামেই না। মনে হয় পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছু হতেই পারে না। এরপরে দেখতে দেখতে বিয়ের কিছুদিন কেটে যায়। রান্নাঘরে গিয়ে সাজিয়া দেখতে পায় একটা জায়গায় 3টা প্রেসার কুকার রাখা। তাই সাজিয়া তাদের মেইডকে জিজ্ঞেস করে, এখানে 3টা প্রেসার কুকার কেন? মেইড জানায়, একটার সিটি নষ্ট, একটার রাবার পুড়ে গেছে, আর একটার ঢাকনা ভাঙা। আমাদের সাহেব কোনো কিছু নষ্ট হলে নতুন কিনে আনবেন, তার এত সময় কোথায়? এখন আপনি এসেছেন, আপনিই সবকিছু ঠিক করাবেন। ঠিক তখনই আব্বাস আসে সেখানে আর বলে, আজ সন্ধ্যায় প্রথম কুকারটা আমরা একসাথে কিনবো, তারপর খাবার খাবো আর একটা ফিল্ম দেখবো। এই কথা শুনে সাজিয়াও খুশি হয়ে যায়। এভাবেই তাদের নতুন জীবনের দিনগুলো বেশ হাসি খুশি ভাবে কাটতে থাকে। সাজিয়া বানু তখন 5-6 মাসের প্রেগন্যান্ট। বাড়ির বাইরে দাঁড়িয়ে এসে বলে, এখানে আমি গোলাপের বাগান করব। কিন্তু সমস্যা ছিল সামনে একটা দেয়াল, যেটা তাদের প্রতিবেশী লিয়াকত অবৈধভাবে তুলে রেখেছিল। সাজিয়াদের বাড়ির কেয়ারটেকার বলে, এখানে যদি আপনি গোলাপের চারা লাগান তাহলে এই দেয়ালের জন্য এখানে রোদ আসবে না, আবার বৃষ্টির সময় সব পানি চারাগুলোর উপরে পড়বে, এতে গোলাপগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু এই দেয়ালটা আমাদের জায়গার উপরে, তাই আমরা দেয়ালটা ভেঙে ফেলতে পারি। সাজিয়া তখন লোক আনিয়ে দেয়ালটা ভাঙতে চায়। তখনই লিয়াকত সাহেব সাজিয়ার সাথে বেশ রুড ভাবে কথা বলে। সাজিয়া তখন নর্মাল গলায় বলে, আমি সালিমা ভাবির সাথে কথা বলেছি। কিন্তু লিয়াকত তখন কর্কশ গলায় বলতে থাকে, সালিমা কি জানে, এখন এই লোককে নিচে নামতে বলেন। সাজিয়া বলতে থাকে, এই দেয়াল আমাদের জায়গায় এসেছে, আমি এখানে গোলাপ গাছ লাগাতে চাই। লিয়াকত সাহেব বলতে থাকে, দেখুন, আপনার যা ইচ্ছা তাই করবেন, কিন্তু আমি এই দেয়াল ভাঙতে দিব না, দরকার হলে পুলিশ ডাকবো। সাজিয়ারও এবার মাথা গরম হয়ে যায়, তাই সাজিয়া বলে, আমি পুলিশ ডাকবো। লিয়াকত সাহেব এবার সাজিয়ার সাথে খুব খারাপ ব্যবহার করে আর বলে, একদম চুপ, আপনার জমি যে পুলিশ ডাকবেন? 2 দিন হয়নি এসেছেন, এখনই জমিদারি দেখানো শুরু করেছেন। আব্বাস ভাইয়ের জন্য এসব সহ্য করলাম, না হয় দেখে নিতাম।
সাজিয়াও তখন কোনো উত্তর দেয় না, শুধু রাগ নিয়ে তাকিয়ে থাকে। এরপর লিয়াকত সাহেব আব্বাসকে এই সব কথা ফোন করে জানিয়ে দেয়। দৃশ্য চলে যায় পরের দিন। আব্বাস এবং সাজিয়া মাজারে যাওয়ার সময় লিয়াকত সাহেবের সাথে দেখা হয়। আব্বাস তখন শান্ত স্বরে বলে, জমিটা যেহেতু সাজিয়া বানুর নয়, তাই সে সেখানে বাগান করতে পারে না, কিন্তু এমন ভুল যেন আর না হয়, তাই জমিটা এখন থেকে আমি বানুর নামে লিখে দিলাম। এরপর সেই কাগজ সাজিয়ার হাতে তুলে দেয় আব্বাস, আর তাকে বলে, এরপর যদি সে তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি সোজা পুলিশের কাছে যেতে পারবে। এসব দেখে সাজিয়ার চোখ তো খুশিতে জল জল করে ওঠে, কারণ তার স্বামী তার হয়ে এত সুন্দর করে স্ট্যান্ড নিল। এরপর দেখা যায় ওই জমিতেই সাজিয়া বানুর গোলাপের বাগান গড়ে ওঠে একটা স্বপ্নের মতো। দেখতে দেখতে বিয়ের 1.5 বছর পার হয়ে যায়। আব্বাস আর সাজিয়ার ঘরে আসে তাদের প্রথম সন্তান। তাদের একটা ছেলে হয়েছিল, ছেলের নাম রাখা হয় কামরান। তারা দুজন তো বেশ খুশি ছিল। কয়েক বছরের মধ্যেই আবার তাদের ঘর আলো করে জন্ম নেয় ছোট্ট একটা মেয়ে কানিজ। সময় যেন কত দ্রুত বদলে যাচ্ছিল। 2 সন্তানের হাসি কান্না দুষ্টুমি দিয়ে ঘর ভরে উঠছিল, কিন্তু পরিবারের এই বাড়তি দায়িত্বের সাথে সাথে সম্পর্কের বোঝাও যেন একটু একটু করে ভারী হতে থাকলো। আব্বাস এই সময়টা খুব ব্যস্ত হয়ে যায়। যখনই সময় পায় ছেলেকে নিয়ে পরিবারের কবরস্থানে যায়। সাজিয়া বলে, পরিবার বড় হচ্ছিল, কিন্তু আব্বাস আমার থেকে যেন আরো দূরে চলে যাচ্ছিল। বাড়িতে কথা কমতে লাগলো, ফোনেও আগের মতো কথা হতো না। লোকজন আগে বলতো আমি নাকি আব্বাসের উপর কালো জাদু করেছি, কিন্তু এখন তারাও দেখতো আমাদের সম্পর্কে দূরত্বই বাড়ছে শুধু। একদিন দফতরখানায় আসার পর তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে তার ছুটি লাগবে, কারণ তার ভাইয়ের বিয়ে। আব্বাস বলে, আমি তো জানতাম তোমার একটাই ভাই, আর একটা ভাইও আছে। সে বলে, না স্যার, আমার ভাইয়ের 2য় বিয়ে। আব্বাস কথা শুনে বলে, তোমার ভাইয়ের বয়স 50 হবে না? সেই লোকটা জানায়, হ্যাঁ। আব্বাস এই কথা শুনে হাসে আর কিছু টাকা দিয়ে বলে, এটা আমার আর সাজিয়ার পক্ষ থেকে। অ্যাসিস্ট্যান্ট বলে, বাড়ি থেকে আপনার 4 বার ফোন এসেছে, কিন্তু এই কথায় আব্বাস কোনো পাত্তাই দেয় না। দৃশ্য চলে যায় পরের দিন। কামরান এবং কানিজ কুকুর নিয়ে খেলা করছিল। এমন সময় লিয়াকত এসে খুব বাজে ভাবে বলে, শয়তানের বাচ্চারা, তোমাদের তো তোমাদের মা ভালোই শিক্ষা দিয়েছে, কুকুরের সাথে বসে খেলছো। কুকুর তো ইসলামে নাপাক, কেমন মুসলমান কে জানে। সাজিয়া এসব কথা শুনে রেগে বেগে আব্বাসকে ফোন করে। আব্বাস তখন তার ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। বিরক্ত মুখে সে ফোনটা রিসিভ করে। সাজিয়া তখন ওপাশ থেকে জানায়, লিয়াকত সাহেব আবারও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এমনকি বাচ্চাদের সাথেও খারাপ ব্যবহার করেছে। বাচ্চারা তো কান্না করছে। এই সব কিছু শুনে আব্বাস বলে, তুমি লিয়াকত সাহেবকে সামলাও। সাজিয়া বলে, সে প্রচন্ড খারাপ ব্যবহার করে, আমি তাকে কিভাবে সামলাবো? আব্বাস তখন বলতে থাকে, দেখো, সেটা আমি জানি না, আমাকে বারবার এভাবে কল করে ডিস্টার্ব করবে না তো। আর যদি এর পরেও কল দাও তাহলে আমি বাসায় ফোনের লাইনই কেটে দিব। আব্বাসের মুখে এরকম কথা শুনে সাজিয়া খুবই কষ্ট পায়। সে আর কিছুই বলে না। সেদিন রাতে বাসায় ফিরলে সাজিয়া আব্বাসের উপর রাগ করে থাকে। রাতে বাড়ি ফিরে আব্বাস ব্যাগ গোছাতে থাকে। সাজিয়া তো প্রথমে রাগ করে বসে থাকে, কিন্তু যখন আব্বাসকে সে ব্যাগ গোছাতে দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায়। ভাবে যে আব্বাস হয়তো তার উপর রাগ করে চলে যাচ্ছে। তাই সাজিয়া আব্বাসকে বলে, আপনি আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু আব্বাস তখন শান্ত গলায় বলে, বাচ্চাদের মতো কথা বলছো কেন? ঝগড়া করে বাড়ি ছাড়বো কেন? আমি পাকিস্তান যাচ্ছি, যেখানে পুরনো প্রপার্টি নিয়ে ঝামেলা হচ্ছে। 3 সপ্তাহের মধ্যেই আমি ফিরে আসব। দেখা যায় সাজিয়া তো তখনও প্রেগনেন্ট ছিল। পরদিন সকালেই আব্বাস পাকিস্তানে চলে যায়, আর সাজিয়া একা একা বাচ্চাদের সামলাতে থাকে। প্রতিনিয়ত আব্বাসের জন্য অপেক্ষা করতে থাকে সাজিয়া, কিন্তু ওদিকে আব্বাস পাকিস্তান যাওয়ার পর একবারও তাকে কল করে না। সাজিয়া ভাবে হয়তো টেলিফোনের লাইনে কোনো সমস্যা হয়েছে, তাই এই নিয়ে কাজের লোককে বললে তারা বলে লাইন তো ঠিকই আছে। তখন সাজিয়া বুঝতে পারে আসলে ফোনে কোনো সমস্যা নেই, আব্বাসই তাকে আর কল করছে না। সাজিয়া তখন আব্বাসের অফিসে কল করে, তার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু অফিস থেকে জানানো হয় আব্বাসের কোনো কল আসেনি সেখানে। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। আব্বাস ফিরে আসে। সেদিন সাজিয়া অনেক খুশি ছিল। আব্বাসের সাথে এসেছিল তার মা। সাজিয়া তাদের দেখতেই সালাম দেয়। গাড়ি থেকে অনেক জিনিসপত্র নামানো দেখে সাজিয়া ভাবে তাদের জন্য আব্বাস অনেক জিনিস নিয়ে এসেছে, তাই সে বলতে থাকে, পাকিস্তানের সবকিছু উঠিয়ে নিয়ে এসেছো নাকি? আব্বাস তখন সাজিয়াকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। আর তখনই দেখা যায় আব্বাস আর একটা বিয়ে করেছে। তার 2য় স্ত্রী গাড়িতে বসেছিল। পাড়ার সবাই তো সেই গাড়ির চারদিক ঘিরেছিল। আব্বাস তখন ঘরে গিয়ে সাজিয়াকে এই কথা বলে। সাজিয়া এসব জানতে পেরে অনেক অবাক হয়ে যায়। সে তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন আব্বাসের মা বলে, মেয়েটার নাম সায়রা। সায়রার মায়ের উপর আমার অনেক ঋণ ছিল। আব্বাস তাকে বিয়ে করে সোয়াবের কাজ করেছে,
তাই তাকে এই বাড়িতে তোমার ছোট বোনের মতোই রেখো। আর আব্বাস তো এই বিয়েতে রাজি ছিল না। আমিই বলেছিলাম তোমার ফুপুর মেয়েকে এভাবে ছেড়ে দিও না। সাজিয়া তো তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার প্রাণপ্রিয় স্বামী আর একটা বিয়ে করে ফেলেছে। তাই সে বলতে থাকে, আপনি সত্যিই বিয়ে করে ফেলেছেন? আব্বাসের মা বলতে থাকে, দেখো পৃথিবীতে তো তুমিই একমাত্র মেয়ে না যার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। তোমার নিজের মামারও 2টা বউ আছে, একসাথে তারা থাকে আর তারা খুশিও আছে। 40 বছর হয়ে গেছে তাদের বিয়ের, তো তারা কি খারাপ আছে নাকি? আর সায়রা, সে অল্প বয়সেই বিধবা হয়ে গেছে, তাই আব্বাস বিয়ে করেছে তা তো সোয়াবের কাজই করেছে। এসব শুনে সাজিয়া খুবই রেগে যায় আর বলে, এটা কোনো বিরিয়ানি আর কোরমা পোলাওয়ের কাহিনী না যে শুধু সওয়াব সওয়াব করছেন। আপনি আমার স্বামী। ঠিক তখনই আব্বাসের বোন আসে আর বলে, সায়রা বাইরে 1 ঘন্টা ধরে বসে আছে, পাড়ার লোকেরা দেখছে, তাকে এখন ভেতরে আনা উচিত। এরপরই সায়রাকে ঘরে আনা হয়। সে তখন সাজিয়ার বাচ্চাদের সাথে সময় কাটাতে থাকে। সাজিয়া দূর থেকে সবকিছু দেখছিল আর ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিল। এই সময় আব্বাসের বোন এসে সাজিয়াকে বলে, নিজের বুদ্ধি কাজে লাগাও। প্রথম স্ত্রী যদি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে তখন স্বামীরা দূরে সরে যায়। প্রথম স্ত্রীকে সবাই বোঝা মনে করে, না ভালোবাসা থাকে আর না সম্মান থাকে। সাজিয়ার তো বুক ফেটে তখন কান্না পেতে থাকে। তাই সে কান্না করতে করতে বলে, যখন প্রেসার কুকার নষ্ট হতো আব্বাস নতুন কুকার আনতো, আর এখন আমাকেও ঠিক সেভাবেই নতুনের সাথে বদলে দিয়েছে। সে তো আমারই ছিল, কখন যে আমার থেকে দূরে সরে গেল বুঝতেই পারলাম না। তার জন্য সব কিছু করলাম আর আমার কষ্টের এই ফল। এসব বলেই সাজিয়া কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় রাতের বেলা লিয়াকত আব্বাসের বাড়িতে আসে। সে সায়রার যত প্রশংসা তাই করতে থাকে। সে বলে মেয়েটা কত ভালো, কত শান্ত। এমনকি সায়রার জন্য সে একটা তসবি আর বইও উপহার হিসেবে নিয়ে এসেছিল। সাজিয়া তখন চুপচাপ সেখানেই বসে সায়রার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আব্বাস তার কাছে আসে আর বলতে থাকে, তুমি সবার সামনে আমার সম্মান রেখেছো, কোনো কিছু বলনি। আমি তোমাকে ছাড়া আর কাউকেই কখনো চাইনি। যে পরিস্থিতিতেই হোক সায়রার সাথে আমার বিয়ে হয়েছে, এখন সে আমার স্ত্রী। সে তোমার প্রেগনেন্সির সময় তোমাকে দেখাশোনা করবে। এমনিতে তুমি সারাদিন একা একা অনেক কষ্ট করো, তাই আমি ঠিক করেছি সে বাইরের আউট হাউসে থাকবে, একজন ভাড়াটিয়ার মতো, তোমার থেকে দূরে। এটা তোমার বাড়ি, তাই সবসময় তোমারই থাকবে। আমার জীবনে শুধু তুমিই থাকবে। এসব কথা শুনে সাজিয়ার মন একটু নরম হয়। হালকা একটা হাসি দিয়ে সে আব্বাসকে ক্ষমা করে দেয়। পরের দিন সায়রা ঘরের কাজে সাজিয়াকে সাহায্য করতে আসে। রাতের রান্না শেষ হলে সাজিয়া আব্বাসকে খাবার দিচ্ছিল। সায়রা তখন খাবার দিতে এলে সাজিয়া ইচ্ছে করেই সায়রার হাত থেকে খাবার নিয়ে আব্বাসকে দিতে থাকে। সায়রা কিছুই বলে না, শুধু চুপচাপ সহ্য করে। পরদিন সাজিয়া ছাদে কাপড় রোদে দিচ্ছিল। এমন সময় সায়রা সাজিয়াকে এসে বলে, আপা আমার কিছু পর্দার বিছানার চাদর দরকার ছিল। সাজিয়া বলতে থাকে, ঠিক আছে, তুমি তাহলে তৈরি হয়ে নাও, বাজার থেকে এসব কিনে আনবো। বিকেলবেলা সাজিয়া সায়রাকে নিয়ে বাজারে যায়। সেখানে গিয়ে সায়রা আব্বাসের পছন্দের চাদর আর পারফিউম নিতে চায়, কিন্তু সাজিয়া ইচ্ছে করেই তার পছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দের সস্তা জিনিস দেখাতে থাকে। এতে সায়রা খুবই বিরক্ত হয় আর দোকান থেকে বেরিয়ে আসে। সাজিয়া তখন সায়রার কাছে এসে বলে, এসব কি করছো? সায়রা বলতে থাকে, আপনিই বলুন, আপনি কি করছেন? আপনি চন্দনের পারফিউম কিনে দিতে চাইছেন, যা আব্বাস পছন্দ করে না। কটনের বেডশিট দেখলেও আব্বাস রেগে যায়। এসব ইচ্ছে করে করছেন আপনি। সায়রা তখন আর চুপ থাকতে পারে না। সে সরাসরি বলে, আসলে আব্বাস আপনাকে সব মিথ্যা বলেছে। আপনি কি আমাকে চ্যারিটি কেস ভেবেছেন? আপনি ভেবেছেন আব্বাস আমাকে আপনার বাচ্চার দেখাশোনা করার জন্য নিয়ে এসেছে? না, আব্বাস আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আপনার সাথে দেখা হওয়ার আগেই সে আমাকে ভালোবাসতো, কিন্তু তখন আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তারপরেই সে আপনাকে বিয়ে করে। আপনি তার প্রথম স্ত্রী হতে পারেন, কিন্তু আমি তার প্রথম ভালোবাসা। যখন আমার স্বামীর মৃত্যুর খবর সে শুনেছে, সাথে সাথে ছুটে এসেছে। আমি যদি চাইতাম তাহলে আপনাকে তালাক দিতেও সে রাজি ছিল, কিন্তু আমি আপনার কথা ভেবে আপনার সংসার ভাঙিনি। চ্যারিটি কেস আসলে আমি নই, বরং আপনি। এসব শুনে সাজিয়া আরো অবাক হয়ে যায়। চোখের পানি যেন তার বাঁধই মানে না যে আব্বাস তাকে এত ভালোবাসে বলে এসেছে, অথচ সেই এমন ভাবে তাকে ধোকা দিতে পারে। এটা ভাবতেই তার কষ্ট হয়। বাড়িতে ফিরে সাজিয়া সরাসরি আব্বাসকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে আগে থেকেই চিনতে? আব্বাস বলতে থাকে, এতে কি আসে যায়? এসব নিয়ে সাজিয়া আর আব্বাসের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, যার ফলে আব্বাস ঘর থেকে বেরিয়ে যায়। সাজিয়া তখন অনেক কষ্ট পায়। সেই রাতটা আব্বাস সায়রার সাথে কাটায়। সাজিয়া তখন চুপি চুপি তাদের ঘরের দরজার সামনে কান পেতে থাকে। তখনই সে হাসাহাসির শব্দ শুনতে পায়, যার কারণে সাজিয়া খুব কাঁদতে থাকে। এরপর থেকে সে আব্বাস আর সায়রাকে
সব জায়গায় একসাথে যেতে দেখে। সাজিয়াও তাদের সাথে সব জায়গায় যেত, কিন্তু সাজিয়া তার বাচ্চাদের নিয়ে থাকতো আর আব্বাস থাকতো সায়রার সাথে। এই সবকিছুই নীরবে সহ্য করতো সে। এরপর দেখা যায় ধীরে ধীরে সায়রা স্টোর রুম থেকে বাড়িতে শিফট হয় আর সেখানে আব্বাসের স্ত্রীর মর্যাদায় থাকতে শুরু করে। কিছুদিন পর সায়রাও প্রেগনেন্ট হয়। আব্বাস আর সায়রা অনেক সুখে দিন কাটাচ্ছিল আর সাজিয়া আব্বাসের জন্য ছটফট করছিল। আব্বাস আর সাজিয়ার বিবাহ বার্ষিকীর দিনে সাজিয়া সকালে মিষ্টি নিয়ে যাওয়ার সময় সায়রা তাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায় আর বলে, আপা, আব্বাসকে বলবেন আজ সন্ধ্যায় আমাদের বেবির চেকআপের জন্য ডক্টরের কাছে যেতে হবে। সাজিয়া তখন মিষ্টি নিয়ে আব্বাসের অফিসে যায় আর তাকে আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বলে, কিন্তু আব্বাস বলে আমার অনেক কাজ আছে। এতে সাজিয়া খুব রেগে যায় আর বলে, সবসময় তো আপনি সায়রাকেই সময় দেন, আজ আমি একটু সময় চাচ্ছি, তাও আপনি না করে দিচ্ছেন। আব্বাস বলতে থাকে, সব কথার মাঝে সায়রাকে টেনে আনবে না, আমার কাজ শেষ না হলে কি করে আসবো, আর তুমি এখনই এখান থেকে চলে যাও তো, পরে কথা হবে। সাজিয়া তখন জিজ্ঞেস করে, পরে কখন কথা হবে সেটা বলে দিন, সময়টা বলে দিন। কিন্তু আব্বাস সাজিয়াকে কিচ্ছু না বলে বাড়িতে পাঠিয়ে দেয়। ফলে সাজিয়া অনেক মন খারাপ করে চলে আসে। অফিসে আব্বাসের সামনে তার ছেলে আর সাজিয়ার ছবি ছিল। আব্বাস তখন সেটার দিকে তাকিয়ে বুঝতে পারে সাজিয়া তার উপর রেগে আছে। আজ তাদের বিবাহ বার্ষিকী, তাই সাজিয়াকে একটু সময় দেয়া দরকার। তাই সে সাজিয়ার জন্য ফুল নিয়ে বাড়িতে যায়। কিন্তু আব্বাস বাড়িতে আসার আগেই সাজিয়া রাগ করে তার বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যায়। আব্বাস এসে সায়রাকে সাজিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। সায়রা জানায় সাজিয়া তো তার বাপের বাড়ি চলে গেছে। কেন, আপনাকে কিছু জানায়নি? বিষয়টা আব্বাসের ইগোতে লাগে, তাই সে সাজিয়াকে কোনো কলই করে না। ওদিকে সাজিয়াকে তার বাবা বাস স্টপ থেকে বাড়ি নিয়ে আসে। সাজিয়ার বাবা একজন মৌলভী ছিলেন এবং গ্রামের বাচ্চাদেরকে আরবি পড়াতেন। সাজিয়াও তার সঙ্গে বাচ্চাদেরকে পড়াতো। একদিন সাজিয়ার বাবা বলে, আব্বাস কল করেছে, বাচ্চাদের জন্য প্রতি মাসে 400 টাকা খরচ পাঠাবে। সাজিয়া তখন জিজ্ঞেস করে, আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছে? সাজিয়ার বাবা তখন চুপ করে থাকে। সাজিয়া বুঝতে পারে আব্বাস এখন আর তার পরোয়া করে না। এভাবেই সময় কাটতে থাকে আর আব্বাস সায়রাকে নিয়ে অনেক সুখেই ছিল। এদিকে সাজিয়া বানু সেলাইয়ের কাজ শুরু করেছিল। কিছুদিন পর আব্বাসের মা সাজিয়াকে কল করে আর বলে, কেন ঝামেলা করছো? অনেক তো হয়েছে, এবার বাড়ি ফিরে আসো। পাশে বসেই আব্বাস সব শুনছিল। সাজিয়া তখন বলে, আব্বাস আমার সাথে যা করেছে এটা কি ঠিক? আব্বাসের মা বলে, পুরুষরা রাগের মাথায় এমন কত কাজ করে, এজন্য কি বাপের বাড়ি চলে যেতে হবে? সাজিয়া তখন প্রশ্ন করে যে আব্বাস কেন ক্ষমা চায়নি। আব্বাসের মা তখন বলে, সে কেন ক্ষমা চাইবে? তুমি কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছো, তুমি জেদ করেছো, এখন দেখো তুমি কি করবে। এসব শুনে তার ইগো হার্ট হয়। সাজিয়ার মা তাকে জিজ্ঞেস করে, আব্বাস ঠিকভাবে কথা বলছে কি? কিন্তু সাজিয়া চুপ করে সেলাই মেশিনের কাজ করা শুরু করে। সে বলে, আব্বাস একবার বাড়ি যেতে বললেই আমি বাড়ি চলে যেতাম, কিন্তু সে আমার কাছে না ক্ষমা চায় আর না আমাকে নিতে আসে। কিছুদিন পর দেখা যায় আব্বাস সাজিয়ার কাছে টাকা পাঠানোও বন্ধ করে দেয়, যার ফলে এই ব্যাপারে কথা বলার জন্য সাজিয়া বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরে যায়। তাদের ঝামেলা সমাধান করার জন্য সাজিয়ার বাবার সাথে যায়। সেখানে সায়রার সাথে দেখা হয় তার। সায়রার কোলে ছিল সায়রার সন্তান। আব্বাস বাচ্চাদেরকে তখন আদর করে আর বাচ্চাদের সাথে সায়রার সন্তানেরও পরিচয় করিয়ে দেয়। সাজিয়া এরপর আব্বাসকে বলে, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। এরপর আব্বাস আর সাজিয়া তাদের ঘরে যায়। সাজিয়া দেখে তার ঘরে ধুলো জমে গেছে। তার খারাপ লাগলেও সে এসব নিয়ে কিছু বলে না। সে বলতে থাকে, বাচ্চাদের অবস্থা জিজ্ঞেস করবেন না, কয়েক মাস আপনি টাকা পাঠাননি। আব্বাস বলে, টাকার কথা বলতে এসেছো তুমি? সাজিয়া বলতে থাকে, বাচ্চাগুলো আপনারও, তারা একা আমার দায়িত্ব নয়। আব্বাস বলে, আমাকে জিজ্ঞেস করে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলে? আমি তোমাকে একটা অ্যানিভার্সারিতে ফিল্ম দেখাতে নিয়ে যাইনি, এজন্য তুমি বাচ্চাদের নিয়ে চলে গেছো? কেন কেন ব্ল্যাকমেইল করছিলে আমাকে? কারণ আমি তোমার অনুমতি না নিয়ে আরেকটা বিয়ে করেছি? তুমি আসলে আমার বিয়ের জন্য না, বরং সায়রার উপরে জেলাস। সাজিয়া বলে, আপনি আমার অনুমতি ছাড়া বিয়ে করে ভুল করেছেন। আর হ্যাঁ, আমি স্বীকার করছি সায়রার প্রতি আমি জেলাস, কারণ আমার থেকে বেশি সুন্দরী সে, পড়ালেখাও জানে। তবে এবার আপনিও স্বীকার করুন আপনি সায়রাকে আগে থেকেই চিনতেন। আব্বাস বলতে থাকে, আমি সওয়াবের কাজ করেছি, এটাই আমি জানি। সাজিয়া তখন বলে, সওয়াবের ব্যাপারে ভাবলে নামাজ পড়তেন, জাকাত দিতেন, হজ করতেন, কিন্তু না, আপনি তো আর একটা বিয়ে করে সওয়াব করেছেন। আব্বাস তখন রেগে যায় আর বলে, তুমি যদি একজন নেককার স্ত্রী হতে তবে নিজের স্বামীকে এসব কখনো বলতে না। সাজিয়াও এর উত্তরে বলে, মদ আপনি খান, সুদ আপনি নেন, 5 ওয়াক্ত নামাজ তো বাদই দিলাম, জুম্মার নামাজের জন্য আমার আপনাকে তাগিদ দেয়া লাগতো, তাই নেকির কথা তো বাদ দিলেই ভালো হয়। কোরআন পড়ার ঘরে রেখে দেওয়ার মাঝে পার্থক্য আছে। তারা যখন এসব কথা বলছিল সাজিয়ার বাবাও তখন এসব শুনে ফেলে আর সাথে সাথে তাকে ফিরিয়ে নিয়ে আসে।
সাজিয়ার বাবা এরপর কাজীর সাথে দেখা করে আর আব্বাসকে বাচ্চাদের খরচ দিতে বলতে বলে। এতে কাজী বলে, আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিন, কথা বাড়াচ্ছেন কেন? কিন্তু সাজিয়ার বাবা হাফেজ ছিলেন, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা তিনি ভালো করেই জানতেন, তাই তিনি সাজিয়াকে সাপোর্ট করেন। পরের দিনই সাজিয়ার বাবা তাকে কোর্টে নিয়ে যান। সেখানে সাজিয়া আব্বাসের নামে কেস করতে যায়। উকিলের কাছে আব্বাসের নাম বললে উকিল খুবই অবাক হয় আর বলে, আপনি কি অ্যাডভোকেট আব্বাস খানের কথা বলছেন? আপনি তার ওয়াইফ? সাজিয়া বলে, হ্যাঁ, আমি আব্বাস খানের কথাই বলছি। তিনি আমার বাচ্চাদের জন্য প্রতি মাসে 400 টাকা করে ভরণ পোষণ দিচ্ছিলেন, কিন্তু এখন দিচ্ছেন না, তাই সাহায্যের জন্য এসেছি। উকিল বলে, এসবের জন্য কাজীর কাছে গেলে হতো না? এ কথা শুনে সাজিয়া উঠে যেতে লাগে। তখন উকিল তাদের থামায় আর বলে, ঠিক আছে, আমি কেস ফাইল করছি, তবে পরে বলবেন না আমি আপনাকে পরামর্শ দেইনি। এদিকে আব্বাসের কাছে খবর পৌঁছে যায় যে সাজিয়া তার নামে কেস করেছে। সাজিয়া এরপর কোর্টে প্রবেশ করে। এটা ছিল ফ্যামিলি ম্যাটার শোনার ম্যাজিস্ট্রেট কোর্ট, যেখানে ছোট ছোট দেওয়ানি মামলা, ভরণ পোষণ, গৃহ নির্যাতন, তালাক সংক্রান্ত পিটিশন শোনা হয়। সাজিয়া জজ সাহেবের সামনে তার ফাইল রাখে। সে বলতে থাকে, আমার স্বামী আমার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছে, আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে, কিন্তু আব্বাস তাদের ভরণ পোষণ দেয়া বন্ধ করে দিয়েছে। জজ এসব শুনে বলে, তুমি যেটা জমা দিচ্ছ এটা একটা মেইনটেনেন্স পিটিশন। এই ধরনের মামলা পরিচালনা করতে হলে তোমার একজন উকিল থাকা বাধ্যতামূলক। তুমি কি কাউকে নিযুক্ত করেছ? উকিল ছাড়া এই মামলা নেওয়া হবে না, কোর্টের একটা নিয়ম আছে। সাজিয়া বলে, না, আমার কোনো উকিল নেই। আমি যদি আজকে একটা খুন করে কোর্টের কাছে বিচার চাইতাম, তাহলেও কি আপনি আমাকে ফিরিয়ে দিতেন? জজ তখন রেগে গিয়ে বলে, বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী চলে। মামলার নথি, যুক্তিতর্ক, আইনের ধারা এসব উপস্থাপন করতে একজন দক্ষ উকিল প্রয়োজন। তুমি একজন উকিল নিয়োগ করো, তারপর কোর্টে আবারও ফাইল জমা দেবে। এর আগে কিছুই হবে না। সাজিয়ার কষ্ট দেখে সেখানে থাকা এক মহিলা উকিল বেলা জেইন বলে, জজ সাহেব, আমি সাজিয়া বানুর কেসটি দেখব। তার এই কেসটা সেকশন 125 ধারায় আদালতে তোলা যাবে। জজ সাহেব এবার সাজিয়ার কেস গ্রহণ করে। সেখানে থাকা আব্বাসের অ্যাসিস্ট্যান্ট তখন দ্রুত আব্বাস আর সায়রার সাথে দেখা করে আর তাদেরকে সবকিছু বলে। সে বলে এই কেস ক্রিমিনাল কেসে পরিণত হতে পারে। এ কথা শুনে সায়রা আব্বাসকে বলে, 400 টাকা দিয়ে এই মামলা এখানেই শেষ করে দাও। শুধুমাত্র 400 টাকারই তো ব্যাপার। আব্বাস তখন কিছুই বলে না, চুপ করে থাকে। পরদিন সে তার বাবার মাধ্যমে সাজিয়াকে বাড়িতে আসতে অনুরোধ করে। সাজিয়া বাড়িতে পৌঁছালে আব্বাসের বোন খুব খুশি হয়। আব্বাস তখন বাইরে বসেছিল, সেখানে তার মা আর বোনও ছিল। আব্বাস তখন বাচ্চাদের খবর জানতে চায়। সাজিয়াও খুশি মনে উত্তর দেয়, কারণ সেভাবে অবশেষে আব্বাস হয়তো তার নিজের ভুল বুঝতে পেরেছে। তখনই আব্বাস বলে, তুমি ঠিক বলেছিলে, আমি সওয়াবের জন্য সায়রাকে বিয়ে করিনি, আমি সায়রাকেই ভালোবাসতাম। আমার অপেক্ষা করা উচিত ছিল, আর সেই ভুলের কারণেই তোমাকে বিয়ে করেছি। আমি এখনই এই ভুল ঠিক করব। এ কথা বলেই আব্বাস সবার সামনে সাজিয়াকে 3 তালাক দেয়, সাথে দেনমোহরের টাকাও ফেরত দেয়। এসব দেখে তখন তার মা আর বোন বারবার তাকে বারণ করে, কিন্তু আব্বাস কারো কথাই শোনে না। সবকিছু দেখে সাজিয়া হতবাক হয়ে যায়। এরপর আব্বাস ঘরে চলে গেলে তার মা, বাবা এবং বোন পেছন থেকে গিয়ে বলে, এসব কি করলে? অন্তত আমাদের সাথে পরামর্শ করতে পারতে। আব্বাস তখন রেগে মেগে বলে, মানুষ বলছে আব্বাস খানের স্ত্রী কোর্টে তার নামে মামলা করেছে। আমাকে সবাই হাসির খোরাক বানাচ্ছে যে আমি আমার স্ত্রীকে আটকে রাখতে পারিনি। তার বোন তখন রাগ করে বলে, 400 টাকা দিতে পারলে না? তার চেয়ে তালাকে কি তোমার কাছে সস্তা মনে হলো? আব্বাস তখন বলে, সেকশন 125 শুধু স্ত্রীর নামে চলে। যখন সাজিয়া আমার স্ত্রী নয়, তখন কেস এমনিতেই খারিজ হয়ে যাবে। অসহায় সাজিয়া সেদিনই আব্বাসের বাড়ি থেকে বেরিয়ে আসে। কিছুদিন পর আব্বাস তার সব জিনিসপত্র সাজিয়ার বাড়ি পাঠিয়ে দেয়। আর যে জিনিসগুলো নিয়ে আসে সে সাজিয়ার বাড়ির কাজের লোক ছিল। তার সাথে সম্পর্ক তার ভালোই ছিল, তাই সাজিয়া তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সাজিয়া কেসটি আর লড়তে চায় না, কারণ সে ভাবে, আমি আর আব্বাসের স্ত্রী নই, তাই এই কেস লড়ার অধিকার আমার নেই। কিন্তু সাজিয়ার বাবা স্পষ্ট বলে, এই তালাক হয়নি, এটা শরীয়ত অনুযায়ী বৈধ নয়, এটা বিদাত। এরপর সাজিয়ার উকিল বেলা তার বাড়িতে আসে। বেলা হিন্দু হওয়ায় শরীয়ত সম্পর্কে বেশি একটা জানতো না। সাজিয়া তখন তাকে বলে, এটা তালাকে বিদাত, কুরআনের নিয়মের বাইরে, মানুষ তৈরি করেছে এসব। বেলা তখন অবাক হয়ে বলে, মানে এই তালাক বৈধ নয়? সাজিয়ার বাবা বলে, না, বৈধ নয়। বেলা তখন খুশি হয়ে যায় আর বলে, তাহলে সেকশন 125 এখনো চলবে। সাজিয়া এখনো আইনগতভাবে আব্বাস খানের স্ত্রী। এরপর সে সাজিয়াকে বলতে থাকে, দেখো, তোমার এই শক্তিটা ভাঙতে দিও না, আমাদের জিততেই হবে। তাই বেলা আবারও কেসটা কোর্টে তোলে। এখান থেকেই শুরু হয় সাজিয়ার অধিকারের প্রকৃত লড়াই। বেলার কোর্টরুমে আব্বাস আর সাজিয়ার মধ্যে তর্ক শুরু হয়। বেলা জজকে জানায় আব্বাস সাজিয়া বানুকে ছেড়ে দিয়েছে আর বানু তার বাচ্চাদের জন্য মেইনটেনেন্সের দাবি করেছে। আব্বাস বলে, সবই আমাকে বদনাম করার জন্য। সাজিয়া আমার স্ত্রী নয়, 3 মাস আগে তালাক হয়ে গেছে। কিন্তু বেলা জোর দিয়ে বলে, সাজিয়া এখনো আব্বাসের স্ত্রী। সেকশন 125 অনুযায়ী
মেইনটেনেন্স পাওয়া তার অধিকার। আব্বাস প্রশ্ন করে শরীয়ত সম্মত তালাকও গ্রহণযোগ্য নয়। বেলা জানায় আব্বাস 3 বার তালাক বলে সাজিয়াকে তালাক দিয়েছে, যাকে বলা হয় তালাকে বিদাত, যা ইসলামের অংশ নয়। আব্বাস তখন এটা রিলিজিয়াস কেস বলে নিজেকে এর থেকে সরিয়ে নেয়। জজ বেলাকে জানায় এটা মুসলিম পার্সোনাল লর মামলা, তাই আমরা এখানে সিদ্ধান্ত দিতে পারি না। সাজিয়া তখন উঠে দাঁড়িয়ে বলে একবারে 3 তালাক দেয়াটা কিভাবে ঠিক হতে পারে? কুরআন না পড়ে এভাবে শরীয়তের কথা বলা যায়? শরীয়তে এভাবে তালাক দিলে বেত্রাঘাতের নির্দেশ রয়েছে, তার তালাক হয়নি। জজ সাহেব বলেন এটা কোনো মুসলিম কোর্ট না, যেখানে তালাক সঠিক হয়েছে না বেদাত হয়েছে তা বিশ্লেষণ করা হবে। আরেকবার তালাকে বিদাত বললে এই কেস খারিজ করা হবে। সেকুলার কোর্টকে মুসলিম কোর্টের সাথে তুলনা করে লাভ নেই, আপনারা কাজীর কাছে গিয়ে মীমাংসা করুন। দেখা যায় জজ সাহেবের এই সিদ্ধান্তে আব্বাস খুশি হয়। এরপর সাজিয়া তার বাবার সঙ্গে মুসলিম আদালতে যায়। কাজী এবং মুহতাসিবও জানায় তালাকে বিদাত একটা ধর্মীয় ঝামেলা, আদালতে এই কেস নিয়ে যাওয়াটা লজ্জার বিষয়। সাজিয়া বলে আমরা 1 বছর আগেও সমাধানের জন্য আপনাদের কাছে এসেছিলাম, কিন্তু আপনারা সমাধান না দিয়ে বরং বলেছেন ঝামেলা মিটিয়ে নিতে। সাজিয়ার মুখে এসব কথা শুনে কাজী সাজিয়ার বাবাকে বলে যে তার কথা পছন্দ হয়নি, এজন্য আপনারা আদালতে চলে গেছেন। আপনার মেয়ে তো আদব লেহাজ কিছুই শেখেনি, কিভাবে কথা বলছে। সাজিয়া বলে কেস আমার, সমস্যা আমার, তাই আমার সাথেই কথা বলুন। কাজী বলে আপনি আল্লাহর কালামের বিরুদ্ধে আদালতে লড়তে গিয়েছিলেন। আদালতে যাওয়ার মানে ছিল শরীয়তকে মিথ্যা প্রমাণ করা, আপনি শয়তানের অনুসরণ করছেন। সাজিয়া বলতে থাকে আল্লাহর কালাম আমরাও বুঝি, কিন্তু আপনারাই বুঝে না বোঝার ভান করে যাচ্ছেন। কাজী তখন ক্ষিপ্ত হয়ে বলে তুমি কি কাজী নাকি যে আমাদের এইসব শেখাচ্ছ? মৌলভী সাহেব এই মহিলাকে চুপ করতে বলুন। সাজিয়ার বাবা তখন বলে এই মেয়ের একটা নাম আছে, ওর নাম সাজিয়া বানু। তখন সাজিয়া বুঝতে পারে তার বাবা তার পক্ষেই আছে, তাই সাজিয়া বলতে থাকে তালাক দেওয়ার একটা নিয়ম আছে, তালাক 3 মাসে একটা সময়ের ব্যবধানে দিতে হয়, যাতে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া করা যায়, যাতে ভুল বোঝাবুঝি দূর করার সময় পাওয়া যায়। সূরা বাকারায় সূরা নিসায় এই সম্পর্কে বলা আছে। আব্বাস তো একবারেই সবকিছু শেষ করে দিয়েছে। সায়রার সাথে বিয়ের আগে তাদের দেখা সাক্ষাৎ ছিল, কথা হতো। এই সম্পর্ক কি জিনা নয়? তাহলে কেন পুরুষদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় না? এ কথা শুনে সেখানে থাকা সব কাজই চুপ হয়ে যায়। তখন সাজিয়ার বাবা বলে আমার মেয়েকে আমি আদব কায়দাও শিখিয়েছি আর আল্লাহর কালামও শিখিয়েছি। এরপরই মেয়েকে নিয়ে তিনি বাড়ি ফিরে যান। শুরু হয় আবারও কোর্টের শুনানি। সাজিয়া আবারও কোর্টে আসে। ধীরে ধীরে বছর কেটে যেতে থাকে, বাচ্চারা বড় হতে থাকে, তাদের খরচও বাড়তে থাকে, কিন্তু সাজিয়া বা তার পরিবারের কাছে এত টাকা ছিল না। ধীরে ধীরে বাড়িতে খাবারের পরিমাণ কমতে থাকে, সবকিছু সামলে নেওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এভাবেই 4 বছর কেটে যায়। 1979 সালে আবারও কোর্টে কেস ওঠে। এখানে বেলা সাজিয়াকে আব্বাসের স্ত্রী হিসেবে প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি তুলে ধরে, কিন্তু আব্বাস সেটা কোনোভাবেই মানতে রাজি নয়। সে শরীয়ত সম্পর্কে বেশি কিছু জানতো না, তাই সে বিয়ের কাবিননামাকে একটা কন্ট্রাক্ট পেপারের সাথে তুলনা করে আর বলে এই চুক্তি ভাঙারও নিয়ম রয়েছে, যেটা আমি 2000 টাকা দেনমোহর দিয়ে শেষ করেছি। এখন আমার সাথে সাজিয়ার কোনো সম্পর্ক নেই। এই যুক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল সে। বেলা তখন পরিষ্কারভাবে যুক্তি দেখিয়ে সাজিয়ার খরচ পাওয়ার অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রমাণ করে। তালাক হয়ে গেলেও এই সংবিধান অনুযায়ী সাজিয়া টাকা পাবে। 1980 সালে কোর্টে এই কেসের শুনানি দেয়া হয়। ফারাজ তখন কোর্টের সিদ্ধান্ত সাজিয়াকে পড়ে শোনায়। ফারাজ বলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আব্বাস খানকে প্রতি মাসে সাজিয়াকে মেইনটেনেন্স খরচ দিতে হবে। মাসিক খরচ হিসেবে আদালত 22 টাকা ধার্য করেছে। এই অল্প টাকা শুনে সাজিয়া অবাক হয়ে যায়। বেলা তখন শান্তভাবে বলে এটাই নিয়ম, আমরা কেস জিতেছি, কিন্তু এই জয়ের কারণে গ্রামে সাজিয়ার পরিবারের অনেক বদনাম হয়। সাজিয়ার বাবার ছাত্রছাত্রীও কমতে থাকে। এসব দেখে সাজিয়া খুব চিন্তায় পড়ে যায়। সে নিজের কারণেই সব হচ্ছে বলে নিজেকে দোষ দিতে থাকে, কিন্তু তার বাবা তাকে সম্পূর্ণ সাপোর্ট করে আর বলে তুমিই সঠিক কাজ করেছো। রাস্তাঘাটের দেওয়ালে মানুষ সাজিয়াকে নিয়ে বাজে কথা লিখতে থাকে। ধীরে ধীরে গ্রামে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়। এক রাতে গ্রামের কিছু মানুষ সাজিয়ার বাড়িতে হামলা করতে আসে। এতে পুরো পরিবার ভয়ে কাঁপতে থাকে। সাজিয়া তখন বলে এখন একটাই উপায় আছে। সে তখন আলমারি থেকে একটা খাম বের করে। সেটা ছিল আব্বাসের বাড়ির বাগানের জমির দলিল, যেটা লিয়াকতের সঙ্গে ঝামেলা হওয়ার পর আব্বাস সাজিয়াকে লিখে দিয়েছিল। পরদিন সকালেই সাজিয়া বাচ্চাদের নিয়ে আব্বাসের বাড়িতে যায়। সে সঙ্গে উকিল ফারাজকেও নিয়ে যায়। আব্বাস বলতে থাকে এখানে কেন এসেছো? ফারাজ তখন জমির দলিল পড়ে শোনায়। আব্বাস তো নিজেই ভুলে গিয়েছিল যে সেই বাগানের জমি এখনো সাজিয়ার নামে। বাগানের সামনে একটা ছোট্ট ঘর ছিল, যেটা আব্বাসের বাড়ির সামনেই। সাজিয়া তখন তার বাচ্চাদের নিয়ে সেই ঘরেই উঠে যায়। ওটাই সাজিয়ার নতুন বাসা। এই ঘটনা দেখে আব্বাসের রাগ আরো বেড়ে যায়। সে আবারও কেসটা হাইকোর্টে তোলে। 1982 সালে হাইকোর্টে বেলা আর আব্বাসের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়।
আব্বাস এখানেও তার আগের বলা বক্তব্যে অটল থাকে। তাই বেলা কোর্টে সাজিয়া আর তার বাচ্চাদের ছবি পেশ করে আব্বাসকে জিজ্ঞেস করে, যে ফটোতে আপনার বাচ্চাদের সঙ্গে কে দাঁড়িয়ে আছে তাকে আপনি কি বলবেন? আব্বাস তখন উত্তর দেয়, তাকে আমি আমার বাচ্চাদের মা বলবো। বেলা আবারও জিজ্ঞেস করে, যখন সে আপনার বাচ্চার মা ছিল তখন কি সে আপনার স্ত্রী ছিল? এখানে আব্বাস আবারও শরিয়াতের যুক্তি দেখাতে চায়, কিন্তু বেলা সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, কারণ এটা একটা সেকুলার আদালত, এখানে শরিয়াতের আলোচনা হয় না। উপরন্তু খান সাহেব আগেই বলেছেন, যদি তিনি শরিয়ত নিয়ে কথা বলেন তাহলে তার সব যুক্তি স্ট্রাইক আউট করা উচিত। জজ তখন আব্বাসকে থামিয়ে দেয়। এভাবে যুক্তিতর্ক চলতেই থাকে। রাতের বেলা আব্বাস জানালা দিয়ে বাইরে থাকা সেই ছোট ঘরে সাজিয়াকে কোরআন পড়তে দেখে। সায়রা তখন আব্বাসকে বলে, সাজিয়া আমাদের থেকেও বেশি কোরআন আর শরিয়াত বোঝে। পরদিন কোর্টে আব্বাস বেলার অ্যাসিস্ট্যান্ট উকিল ফারাজকে আলাদা ডেকে নিয়ে যায় আর এই কেস জেতার জন্য তাকে টাকা অফার করে। ফারাজ তখন অবাক হয়ে যায় আর বলে, আপনি আমাকে কিনতে চাইছেন? আব্বাস উত্তর দেয়, না, আমি আপনাকে একটা বড় ভুল করা থেকে আটকাতে চাইছি। বেলা আপনাকে ব্যবহার করছে, তাই আমার অফারটা নিয়ে ভেবে দেখবেন। একথা বলেই আব্বাস চলে যায়। এরপর কোর্টে আব্বাস দাবি করে যে সে সাজিয়াকে দেনমোহরের টাকা দিয়ে দিয়েছে। বেলা তখন বলে, দেনমোহরের টাকার সঙ্গে অ্যালিমনির তুলনা করা যাবে না। মোহর সেই সময়ই দেয়া হয় এবং বেশিরভাগ সময় মহিলারা সেটা চান না। এটা আলাদা বিষয়, এটা হিন্দুদের স্ত্রীধনের মতো। আব্বাস সঙ্গে সঙ্গে বলে ওঠে, স্ত্রীধন মানে যৌতুক। বেলা তখন থেমে জিজ্ঞেস করে, এটা আপনি স্টেটমেন্ট দিচ্ছেন নাকি কোর্টকে প্রশ্ন করছেন? আব্বাস বলে, এটা প্রশ্ন নয়, স্টেটমেন্ট। স্ত্রীধনের নামে যৌতুক দেয়া হয়, যার কারণে অনেক মেয়ের জীবন নষ্ট হয়। সেখানে দেনমোহর একজন মহিলাকে অধিকার দেয়। এই পর্যায়ে আব্বাস কোর্টে হিন্দু ধর্ম নিয়ে আঘাতমূলক মন্তব্য করে বসে। বেলা তখন জজকে বলে, মাই লর্ড, সে কাউন্সিল কোর্টকে ভুল বোঝাচ্ছেন। উনি ভালোভাবেই জানেন স্ত্রীধন আর যৌতুকের মধ্যে কোনো সম্পর্ক নেই। মামলা যখন কোর্ট পর্যন্ত গড়িয়েছে তখন পর্যন্ত যৌতুককে স্ত্রীধন বলা হচ্ছিল। আব্বাসের অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে সে ভুল করছে, তাই বিরতির আবেদন জানায়। এরপর কোর্টরুম থেকে বেরিয়ে সে আত্মবিশ্বাসের সঙ্গে সাজিয়াকে বলে, এখানে তুমিই জিতবে, তাই কেস তুলে নিও না। দেখা যায় 1983 সালে হাইকোর্ট শুনানির রায় দেয়। বেলা আবারও কেস জিতে যায়। সাজিয়ার জন্য 180 টাকা মেইনটেনেন্স ধার্য করা হয়। কেস জেতার পর বেলা মিষ্টি নিয়ে আব্বাসের অফিসে আসে। আব্বাস তখন বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছেন? বেলা তখন ঠান্ডা গলায় বলে, নুন ছিটানোর মজা পেতাম যদি বিশ্বাস করতাম এই ক্ষত আসল। আপনি কেস হারেননি, আপনি ইচ্ছে করেই হারার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি জানতেন সুপ্রিম কোর্টের রায় আপনার বিপক্ষে যাবে, আর আপনি যদি হাইকোর্টে জিতে যেতেন তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার পথ বন্ধ হয়ে যেত। আপনি সুপ্রিম কোর্টেই যেতে চেয়েছেন, কারণ সুপ্রিম কোর্টই সুপ্রিম কোর্টের রায়কে বদলাতে পারে। আব্বাস তখন হেসে দিয়ে বলে, ভাবছিলাম এটা বুঝতে তোমার আরো সময় লাগবে। সেকুলার লর নামে আমাদের শরীয়তকে নিয়ে মজা করা হচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো? রুখে দাঁড়ানো আমার দায়িত্ব, আর আমি সেটা করব। বেলা তখন দৃঢ়ভাবে বলে, আপনার বাচ্চা আর সাজিয়ার খেয়াল রাখাটাও আপনার দায়িত্ব ছিল, যা আপনি রাখেননি। বেলা এরপর মিষ্টির প্যাকেট নিয়ে যায় আর বলে, সাজিয়া বলেছে সুগার খেলে আপনার সমস্যা হবে। এদিকে আব্বাস বাড়িতে আসলে সায়রা বলে, 180 টাকা দিয়ে দিলেই তো হয়, আপনি না দিতে পারলে আমি দিয়ে দিব। এই টাকার জন্য আমাদের ভবিষ্যৎ জীবন নষ্ট হবে, তা একটু বোঝার চেষ্টা করুন। আব্বাস তখন রেগে যায় আর বলে, তুমি কি ভাবো আমি সুপ্রিম কোর্টে 180 টাকা বাঁচাতে যাচ্ছি? সায়রা তখন রাগ করে, কিন্তু তবুও আব্বাস বেরিয়ে যায়। সায়রা এরপর সাজিয়ার ঘরে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি চাও? সাজিয়া শান্ত গলায় বলে, আব্বাসকে জিজ্ঞেস করো, আমি তো 180 টাকা নিয়ে চলে যেতেও রাজি। সায়রা তখন অবাক হয়ে বলে, তুমি তো কেস জিতে গেছো, এই টাকা তো তুমি পাবেই, তাহলে তুমি এসব কেন করছো? সে তো তোমাকে ভালোবেসেছিল, তুমিই ঝামেলা তৈরি করলে। সাজিয়া তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, যখন তুমি প্রথম আমাদের ঘরে এলে আমি তোমাকে আপন করে নিয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে যে আব্বাস তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, অথচ তুমি জানতে এটা বলার পরিণাম ভালো হবে না। আর তুমি এটাও বলেছিলে তুমি চ্যারিটি কেস নাও, তার মিথ্যা ধরা পড়বে বা সে খারাপ অনুভব করবে, এটা নিয়ে তুমি চিন্তিত ছিলে না। তুমি তোমার নিজের অপমান সহ্য করতে পারোনি, কারণ আমার ব্যবহার তোমার আত্মসম্মানে আঘাত করেছিল। তাই মাঝে মাঝে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, সম্মানেরও প্রয়োজন আছে। তোমার মতো আমারও সম্মান আছে, আর আমি আমার সেই আত্মসম্মানের জন্যই লড়ছি। সায়রাও তখন সাজিয়ার ব্যাপারটা বুঝতে পারে। রাতে সাজিয়ার মা আব্বাসের বাড়িতে ফোন করে। আব্বাসের মা ফোন রিসিভ করলে তিনি সাজিয়াকে ফোন দিতে বলেন, কিন্তু আব্বাসের মা তাকে অপমান করে ফোন কেটে দেন। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা।
ফারাজ সাজিয়াদের বাড়িতে এসে জানায় সাজিয়ার বাবা মারা গেছে। সাজিয়া তখন বাচ্চাদের নিয়ে বাবার লাশ দেখতে যায়। তাদের সঙ্গে ফারাজ, বেলা, এমনকি আব্বাসও যায়। সাজিয়া অনেক ভেঙে পড়ে। বাবার ঘরে গিয়ে সে খুব আবেগী হয়ে পড়ে। এরপর হাদিসের একটা বই খুলে সে একটা চিরকুট খুঁজে পায়, যেখানে লেখা ছিল সাজিয়া তুমিই সঠিক। এটা দেখে সাজিয়া কান্নায় ভেঙে পড়ে। এদিকে আব্বাস তার ছেলে কামরানের কাছে গেলে কামরান আব্বাসকে একদমই পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। এতে আব্বাস বুঝতে পারে তার ছেলে তাকে অপছন্দ করে। তার উপর সে রাগ পুষে রেখেছে। পরদিন সকালে সাজিয়া বাজারে যায়, যেখানে লিয়াকত তাকে দেখে তিরস্কারের সুরে বলে, তোমার বাবা ছিলেন একজন সম্মানিত মৌলভী, কি সুন্দর জীবন তিনি তোমাকে দিয়েছেন, আর তুমি কি করলে? মৌলভী সাহেবের মৃত্যু হয়েছে তোমার কারণেই। আল্লাহ এমন সন্তান যেন কাউকে না দেন। সাজিয়ার তখন খুব রাগ হচ্ছিল। সে তখন লিয়াকতের স্ত্রী সালমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই লোকটা কি প্রতি রাতেই তোমাকে মারে? তারপর সকালে এসে বলে, কুরআনে এসব জায়েজ আছে? লিয়াকত তখন গম্ভীরভাবে বলে, কুরআনেই লেখা আছে পুরুষরা নারীদের মুহাফেজ, তাদের দায়িত্ব দেখাশোনা করা। সাজিয়া এবার দৃঢ় স্পষ্ট জবাব দেয়, পাজামা পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি মানুষকে মিথ্যা বাণী শোনান। কুরআনের প্রথম যে শব্দ নাজিল হয়েছিল সেটা হলো ইকরা, মানে পড়ো। আল্লাহ নিজেই বলেছেন কুরআন পড়ো, বুঝে পড়ো, সত্যটা জানো, যেন কেউ মিথ্যা বাণী ছড়িয়ে মানুষকে ভুল পথে না নেয়। এ কথায় লিয়াকত ভীষণ অপমানিত হয়। রাগে অন্ধ হয়ে সে বাজারের সবাইকে বলে দেয় যে আজ থেকে এই মেয়ের খাবার পানি বন্ধ, কেউ তার সাথে কথা বলবে না, কেউ তাকে কিছু বিক্রি করবে না, তার ঘরের দোরগোড়া কেউ পার হবে না। এরপর থেকে সাজিয়ার কাছে কেউই সবজি বা বাজার সামগ্রী বিক্রি করে না। ঘরের সব খাবার ফুরিয়ে যায় তার। সাজিয়া তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। তখনই তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সে দরজা খুলে দেখে সামনে কেউ নেই, কিন্তু দরজার সামনে বড় একটা ঝুড়ি ভর্তি সবজি রাখা। সামনে তাকাতেই সে দেখে সায়রা দাঁড়িয়ে আছে। সাজিয়া তো এক মুহূর্তেই বুঝে যায় এই সবজিগুলো সায়রাই দিয়েছে। সায়রা আসলে সাজিয়ার কষ্ট বুঝেছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে তাকে সাহায্য করেছে। সাজিয়া তখন একটা মুচকি হাসি দিয়ে সব সবজি ঘরে নিয়ে যায়। রাতের বেলা সাজিয়ার দুই ছেলে কবর জিয়ারতে যায়। আব্বাসও সেখানে আসে, কিন্তু আব্বাসকে দেখে তারা মুখ ঘুরিয়ে চলে যায়। এতে আব্বাসের বুকটা হাহাকার করে ওঠে। রাতের বেলা আব্বাস সাজিয়ার বাড়িতে আসে। ভাঙা গলায় বলে, বেলাল আর কামরান আমাকে দেখে দূরে সরে গেল। একটা বাবার কাছে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আজ রাতটা সেই রাত যেদিন আল্লাহ পুরনো আমলের হিসাব নেবেন। আজই তো আল্লাহ নতুন ভাগ্য লেখেন। আমার তো মনে হয় না আমার আমল আমাকে বাঁচাবে। হয়তো আমার ভাগ্যে ক্ষমা নেই, কিন্তু সাজিয়া তোমারই বা কি হিসাব হবে? আমি তো শুধু মশাল জ্বালিয়েছিলাম, কিন্তু তুমি আমার পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিলে। সাজিয়া তখন শান্তভাবে বলে, আজকের রাত গুনাহ মাফ করার রাত। আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে থাকে। আমরা একে অপরের সাথে যা করেছি আর ভবিষ্যতে যা করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের দুজনকেই ক্ষমা করেন। সাজিয়া এরপর আব্বাসকে খাবার খেতে দেয়। ঠিক তখনই তাদের মেয়ে কানিজ আসে। তাকে দেখে সালাম দেয়। এতে আব্বাসের বেশ ভালো লাগে। এভাবেই দিন কাটতে থাকে। সাজিয়ার ন্যায় বিচারের লড়াই দেশের বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে। অবশেষে সুপ্রিম কোর্টের শুনানির দিন এসে যায়। সাজিয়া আর আব্বাস দুজনেই সেখানে হাজির হয়। কোর্টে দাঁড়িয়ে আব্বাস জোরে প্রশ্ন তোলে, হিন্দুস্তানি মুসলমান শরিয়াত কেন মানে? যদি শরিয়াত এত জরুরি ছিল, তাহলে পাকিস্তান কেন আলাদা হলো? সারা দেশে হাজারো হিন্দুস্তানি মুসলমান আছে, কিন্তু শুধুমাত্র আব্বাস খান আর সাজিয়া এই দুজনকেই কেন এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে? এই কেস অ্যালিমনির নয়, স্বামী স্ত্রীর ঝগড়াও নয়। এই কেস এখন মুসলমানদের পরিচিতি, সাংস্কৃতিক অস্তিত্বের প্রশ্ন। এটা আমাদের আইডেন্টিটি। আব্বাস তার যুক্তি দেখিয়ে বলে, এই হিন্দুস্তানি মুসলমানদের জন্য সাংবিধানিক শরিয়ত প্রতিষ্ঠা করতে আমরা অনেক সংগ্রাম করেছি। সেকশন 125-এর মাধ্যমে। আব্বাস তখন আদালতে দাঁড়িয়ে বলতে থাকে, এই কেসে শুধু একজন নারী তার হক চাইছে বলে শরিয়তের বিধানই প্রশ্নবিদ্ধ হচ্ছে। শরিয়তে বলা আছে তালাক দিলে সাথে সাথেই সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, তাই এমন কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত আসার দরকার ছিল না। লোয়ার কোর্টেই শেষ হয়ে যেত। অথচ এখন ধর্মীয় বিধানই সন্দেহের মুখে পড়েছে, যা হিন্দুস্তানি মুসলিমদের জন্য এক কালো দিক। বেলা তখন কোর্টের সামনে কিছুই বলতে পারে না। সেদিনের আদালতের কার্যক্রম শেষে ফারাজ বাইরে এসে বেলা আর সাজিয়াকে বলে, আজ আব্বাস যা যা বলেছে সব ঠিকই বলেছে। আমি তো তার পক্ষে কথা বলছি, না জানি বিচারপতি আমাদের কথাই বা কিভাবে নিচ্ছেন। ওদিকে সায়রা আব্বাসকে বলে বসে, সাজিয়াই ঠিক। একথা শুনে আব্বাস সায়রার উপর রেগে যায়। সময়ের স্রোতে 1984 সালে এসে যায়। আবারও আদালতে সাজিয়ার আব্বাসের মুখোমুখি দেখা হয়। কোর্টে বেলা দাঁড়িয়ে বলে, আমার ক্লায়েন্ট সাজিয়া আজ তার কথা নিজেই বলবে। সাজিয়া শুরুতে ভীষণ নার্ভাস হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নেয়। শান্ত গলায় বলতে শুরু করে, 1 বছর আগে আমার বাবা মারা গেছেন।
জানা যায় তেমন কেউ কোরআন পড়তে আসেনি, অথচ গ্রামের সবাই আমার বাবার কাছ থেকেই কোরআন শিখেছে। শুধুমাত্র আমার কারণে বাবাকে শেষ বয়সে অসম্মানিত হতে হয়েছে। কিন্তু আমি তো শুধু আমার হকের জন্য লড়াই করেছি। আমার বাচ্চারা কখনোই খেলার সাথী পায়নি, নিজেদের মধ্যেই তারা খেলতো। বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানের পাশে থাকা, কিন্তু আমার সন্তানেরা কখনো তাদের বাবাকে পায়নি। আমি শুধু তাদের পাশে একটা নিথর দেহের মতো বেঁচেছিলাম। শুরুতে ভেবেছিলাম কোর্ট কাচারির ঝামেলা বাদ দেই, কিন্তু পরে ভাবলাম একদিন যদি আমার সন্তানরা তাদের স্ত্রীর সাথে এমন আচরণ করে তখন কি হবে। তখনই বুঝলাম এই লড়াই শুধু আমার একার নয়, পুরো দেশের। আমি ভুল নিয়মের বিরুদ্ধে লড়ছি। আজ মুসলিম বোর্ড আব্বাসের পাশে দাঁড়িয়েছে, কারণ শরিয়াতের হেফাজতের দায়িত্ব তাদের। আব্বাস সাহেব নিজেই বলেছেন বড় সংগ্রামের পর সংবিধান তৈরি হয়েছে, কিন্তু সেই সংবিধান গঠনে নারীদেরও ভূমিকা ছিল। এরপর সাজিয়া আরো বলে 17 বছর আগে আমার আব্বাসের সাথে বিয়ে হয়েছিল। খুব সুখে সংসার করছিলাম, কিন্তু 9 বছর পর আমাকে না জানিয়ে সে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের আগেই দুজনের সম্পর্ক ছিল যা শরিয়তে জিনার সমতুল্য, কিন্তু তখন কেউ কোনো প্রশ্ন করেনি। তাহলে একজন নারী যখন নিজের হক চায় তখন শরিয়তের কথা কেন তোলা হয়? একজন ভালো মানুষ যতদিন না তালাকপ্রাপ্ত স্ত্রীকে কোনো ব্যবস্থা করে দিচ্ছে ততদিন তো তার দেখাশোনা করা উচিত। বিয়ে কোনো খেলা নয় যে কন্ট্রাক্ট দিয়ে সব মুছে ফেলা যাবে। বিয়ে ভালোবাসা আর সম্পর্কের বন্ধন। যখন এই বন্ধন ভেঙে যায় তখন আসে প্রতারণা। কোর্ট কাচারি করতে করতে বুঝেছি কোরআনে যা আছে সেটাই প্রকৃত সংবিধান। আমি একজন হিন্দুস্তানি মুসলিম নারী, আমি আমার অধিকারের জন্য লড়েছি। এজন্য কেন আমাকে এত কথা শুনতে হবে? আমার বাবা খুব ভালোবেসে আমার নাম রেখেছিলেন সাজিয়া বানু। আজ সেই নামের উপর কলঙ্ক লেগেছে। সেই কলঙ্ক দূর করতেই আমি এখানে দাঁড়িয়েছি। আজ যদি এই কলঙ্ক দূর না হয় তাহলে কেউ ভবিষ্যতে তাদের মেয়ের নাম সাজিয়া রাখবে না। এ পর্যন্ত বলতেই সাজিয়া আবেগে ভেঙে পড়ে। এরপর আরো 1 বছর কেটে যায়। 1985 সালের সুপ্রিম কোর্ট এবার চূড়ান্ত রায় দেয়। রায়ে বলা হয় সেকশন 125 অনুযায়ী ট্রিপল তালাকের পরেও স্ত্রীর মেইনটেনেন্স পাবে এবং আদালত কোরআনের নির্দেশনা অনুযায়ী চলে। কোরআনে যা বলা আছে সেটাই আদালত মানে। রায়ে আরো বলা হয় সাজিয়া প্রতি মাসে 180 টাকা মেইনটেনেন্স পাবে। সেকশন 125-এর অন্যান্য মামলাও এই রায়ের আলোকে নতুন দিক নির্দেশনা পাবে। এভাবে ইতিহাস বদলে দেওয়া সেই মামলার অবসান হয়। অবশেষে 10 বছরের লড়াইয়ের পর সাজিয়া নিজের হকের লড়াই জিতে যায়। বাইরে এসে সাজিয়া ও আব্বাস দুজনেই একে অপরের দিকে তাকায়। তাদের মধ্যে দূরত্ব এখনো বিশাল। সাংবাদিকরা তখন সাজিয়াকে ঘিরে ধরতেই দৃশ্য পরিবর্তন হয়। তারপর দেখা যায় গল্পের শুরুতে থাকা সেই ইন্টারভিউয়ের দৃশ্য। ইন্টারভিউ গ্রহণকারী সাজিয়াকে জিজ্ঞেস করে এখন কিভাবে চলছেন। সাজিয়া হাসি মুখে বলে আমি শিশুদের কোরআন পড়াই, তার হাদিয়া দিয়েই চলে সংসার। এরপরই দেখা যায় সাজিয়া কোরআন পড়ছে আর তার সামনে অনেক ছোট ছোট বাচ্চা বসে আছে, আর এখন তার জীবন বেশ সুখেই কাটছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। অনেকেই আছে ধর্মের দোহাই দিয়ে উল্টোপাল্টা হাদিস বলে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু সাজিয়া সেটা হতে দেয়নি। সে কোরআনের আলোকেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছে আর নিজের আত্মসম্মানের জন্য শেষ পর্যন্ত লড়াই করে গেছে। তাই সবারই উচিত সাজিয়ার মতো হওয়া। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।